আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি রাতের সংবাদের সঙ্গে আছি আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা আন্দোলন নিহতদের স্মরণে সারা দেশে পালিত একদিনের রাষ্ট্রীয় শোক। সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যু দুঃখজনক বললেন হাইকোর্ট। আন্দোলনরতদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ কাল। নাশকতা ঠেকাতে সরকার জামাত নিষিদ্ধ করবে বললেন ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডের দৃষ্টি ঘোরাতে এমন সিদ্ধান্ত, অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলন চলাকালে কোনো প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে জানালেন বিএনপির যুগ্ম কমিশনার। হত্যা মামলা হয়েছে 50টিরও বেশি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো ব্যাজ ধারণ করা হয়। এছাড়া মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে রবি ও সোমবারের মতো আজও 11 ঘন্টা কারফিউ শিথিল ছিল ঢাকায়। নারায়ণগঞ্জ ও গাজীপুরেও ছিল 11 ঘন্টা। এরপর সন্ধ্যা 6টা থেকে সকাল 7টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। এদিকে আগামী 4 দিন অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই 4 দিন রাত 8টা থেকে চলমান সকাল 7টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তদন্ত জাতিসংঘের সহায়তায় আগ্রহকে স্বাগত জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, এরই মধ্যে জাতিসংঘের সঙ্গে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে সহায়তার ব্যাপারে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হাইকোর্ট। বলেছেন, এই ঘটনায় তারা লজ্জিত। মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা এবং সমন্বয়কদের ডিবি হেফাজত থেকে মুক্ত করতে করা রিটের শুনানিতে হাইকোর্ট এই মন্তব্য করেন। এ সময় 6 সমন্বয়ক নিরাপত্তার কথা তুলে নিয়ে উল্লেখ করে কেন তাদের ডিবিতে আটকে রাখা হয়েছে রাষ্ট্রপক্ষের কাছে এমন প্রশ্ন রাখেন হাইকোর্ট। বিস্তারিত প্রতিবেদনে। আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি না করার রিটের দ্বিতীয় দিনের শুনানি নিয়ে বাড়তি উত্তেজনা ছিল হাইকোর্টে। শুনানিকে ঘিরে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাকবিতণ্ডায় দফায় দফায় হট্টগোল হয় এজলাসে। বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। এক পর্যায়ে আদালত বলেন, জাতির ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। রিটকারীদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সেই সাথে যারা গণতদন্ত কমিটি গঠন করে তারাই আবার রিট করেছেন বলে জানান তিনি। যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতদন্ত কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতদন্ত কমিটির মেম্বার। এখানে আমরা দেখিয়েছি ওয়ান অফ দ্য রিট পিটিশনের বাবাও ছিলেন একজন, যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন, ওই রায়ের ভায়োলেশন হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট অ্যাক্সেস করতে না পারে। অপরদিকে রিটকারীদের পক্ষের আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে নয়, মানুষের জীবনের জন্য বিবেকের তাড়না থেকে দাঁড়িয়েছেন তারা। যত কটি মৃত্যু হয়েছে সেগুলোকেও সবকটাকে আমরা বলছি যে এগুলো কোনোটাই ঠিক মতন হয়নি, এগুলোর কোনোটারই কোনো আইনগত ভিত্তি নেই এইসব মৃত্যুর, সেগুলোকে থামানোর জন্য। মঞ্জুর আল মতিন সাহেব, যিনি পিটিশনার, আমার সাথেই রয়েছেন, তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং তার নিজের ক্ষমতা, নিজের বুদ্ধিমত্তা সব কিছু রয়েছে। তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথায় তার বাবা উঠেন বসেন, আমার মনে হয় এটি ঠিক নয়, এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয়। আন্দোলনের সময় পুলিশের গুলিতে শিশু মৃত্যুর কথা তুলে ধরেন রিটের পক্ষের আইনজীবীরা। সে প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি দাবি করেন, নারায়ণগঞ্জে যে শিশু মারা গেছে তা তৃতীয় পক্ষের কাজ। সেই সাথে আওয়ামী লীগ পিস্তল নিয়ে নয়, লাঠি নিয়ে মাঠে ছিল জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ গুলি করেছে এমন কোনো প্রমাণ নেই। যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে
গুলি করা হয়েছে, এই কথা আমরা কোর্টকে বলেছি। গুলি করে থাকলে উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। সবশেষে দ্বিতীয় দিনের মতো মুলতবি করে বুধবার ফের শুনানি ও আদেশের দিন ধার্য করে আদালত। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। নাশকতা ও বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, তাই দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামীকালই জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় জামাত শিবিরের রাজনীতির নিষিদ্ধের বিষয়ে। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। একদিন পরেই সচিবালয়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। এদিকে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশবিরোধী শক্তি যাতে আর নৈরাজ্য করার সুযোগ না পায় সে বিষয়ে প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি কথা বলেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের ঢাকা মহানগর সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সভাপতিত্বে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যার ঘটনা আড়াল করতে এবং এ থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই সরকার জামায়াতকে নিষিদ্ধ করার ইস্যু সামনে এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্বের মতো ক্ষমতাসীন দল রাজনীতিবিহীন বাকশালীয় দেশ করতে চায়। অপরদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনা এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। মাহবুব সৈকতের রিপোর্ট। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন এবং তার প্রেক্ষিতে চলমান ঘটনা প্রবাহ নিয়ে বিএনপি মহাসচিব নাতিদীর্ঘ বক্তব্য রাখলেও দলটির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত জামাতকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে ছিল না কোনো বক্তব্য। তবে পরবর্তীতে প্রশ্নের জবাবে স্পষ্ট করেন অবস্থান। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। যারা স্বৈরাচারী, যারা আপনার ডিকটেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয়। এই দেশে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে আওয়ামী লীগ, সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। এবং এই সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের তারা পৃষ্ঠপোষকতা করেন। যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। এর আগে বক্তব্যে কোটা আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অজুহাতে শিক্ষার্থীসহ বিরোধী নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করার অভিযোগ করেন তিনি। আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক, তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা
যে নাটক তৈরি করা হয়েছে। আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করেছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আপনার সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই শক্তির একটা সরকার। এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই শেষ করতে হবে। দে মাস্ট লিভ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কোন প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দুপুরে ডিএমপি কার্যালয়ে তিনি জানান, এরই মধ্যে 50টিরও বেশি হত্যা মামলা হয়েছে, যেগুলোর তদন্ত চলছে। শিক্ষার্থীরা পুলিশের কাছে সন্তানের মতো জানিয়ে তিনি বলেন, তাদের নিরাপত্তা দেয়া পুলিশ সদস্যদের দায়িত্ব। তবে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উন্নয়ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা মেট্রোর পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য। কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। আমরা তাদেরকে ধরার জন্য, যারা একেবারে ভিডিও দেখে দেখে, ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকারের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ এবং মিডিয়া সহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং সেই সাথে নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন। এতে বলা হয়, সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবেলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল হয়েছে। স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে। কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল করবে। 2-3 দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতেই কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, 2 থেকে 3 দিন পর আন্তনগর ট্রেনগুলো চালু হতে পারে। এ বিষয়ে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী প্রথম আলোকে বলেন, শুরুতে শুধু মেইল, লোকাল এবং কমিউটার ট্রেন চলবে। এরপর ধীরে ধীরে আন্তনগর ট্রেন চালু করা হবে। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে তার রিমান্ড ও জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন। এবারে আমাদের কৃষি। ভরা
বর্ষা মৌসুমেও পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছে মেহেরপুরের গাংনী উপজেলার পাট চাষিরা। কৃষি বিভাগের পরামর্শে পলিথিন ও স্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করে পাট জাগ দিলেও বাড়ছে উৎপাদন খরচ, আর এতেই হিমশিম খাচ্ছেন স্থানীয় কৃষকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হীরা। মেহেরপুরের গাংনী উপজেলায় চলতি বছরে ৮,৮২০ হেক্টর জমিতে পাটের আবাদ হলেও পাট কাটার পর পর্যাপ্ত পানির অভাবে খাল, বিল ও ডোবায় পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে শঙ্কায় পাট চাষিরা। বৃষ্টির আশায় ডোবার পাশে পাট ফেলে রাখলেও রোদ্রে তা শুকিয়ে যাচ্ছে। কোনো রকম হাঁটু পানির মধ্যে পাট জাগ দেওয়ার ব্যবস্থা করলেও রং ভালো না হওয়ায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বৃষ্টি নাইকো, খাদ খন্দলে পানি নাইকো। এই পানিটা হয়েছে যদি বৃষ্টিতে হতো তাহলে আমাদের ডবল খরচ কখনো হতো না। বৃষ্টির কারণেই পাট কাটতে পারছে না এবং জাগ দিতে পারছে না। লাভ হবে না, পানি প্রচুর পানি লাগছে। আবার জাগ দিতে জমিতে পাট কেটে বিভিন্ন ডোবায় নিয়ে যেতেও বাড়ছে উৎপাদন খরচ। পাট কাটা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত বাজার দরের তুলনায় খরচ বেশি। তাই সরকারের কাছে পাটের দাম বৃদ্ধির দাবি পাট চাষিদের। ডোবানি পর্যন্ত 20,430 টাকা খরচ হয়েছে, আবার একদম টোটাল হিসাব। বুনাই হুনে নিড়ানি, খুঁড়াইনি, ডোবাইনি, কাটা মাটা সব খরচ মিলে বেশি করে সরকার দাম দিত, আমার কৃষকরা খুব বাঁচত। এদিকে ছোটখাটো গর্ত করে চারদিকে পলিথিন দিয়ে শ্যালো মেশিন দ্বারা পানির ব্যবস্থা করে পাট জাগ দেওয়ার পরামর্শ দিলেন এই কৃষি অফিসার। পানি সংরক্ষণ করা যায় পলিথিনের মতো জায়গায়, সেখানেও অনেক কৃষক পাট জাগ দিচ্ছে এবং কিছু কিছু ডোবা বা হচ্ছে নালা যেসব জায়গায় আছে করেছে, সেখানেও আমরা কৃষকদের পাট জাগে উৎসাহিত করছি। আমেনা হীরা, মাই টিভি নিউজ। বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মঙ্গলবার বিকেল 4:30টায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দাফনের সময় সঙ্গে ছিলেন ভাই হামিম আহমেদ এবং তাহসিন আহমেদ সহ শাফিনের স্বজন এবং মাইলস সদস্যরা। এর আগে জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শাফিনকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী সহ বিশিষ্টজন ভক্তরা। জানাজায় অংশ নেন সবাই এবং তাকে শ্রদ্ধা জানান। গত 25 জুলাই বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টোরা হাসপাতালে শাফিন আহমেদের প্রয়াণ ঘটে। এরপর সেখানেই শাফিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এবং শাফিন ভাই সেই ধরনের একটা মানুষ ছিলেন। একই দিনে এত বড় দুটো মানুষ যাদের আজকে একদিনে দাফন হচ্ছে, একজনেরটা হয়ে গেছে আর একজনের দাফন একটু পরে হবে, এই অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন। তো এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2011 সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। গত 23 জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। বিস্তারিত জানাচ্ছেন এসএম আরিফ। 90 দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। গিটার লিজেন্ড আয়ুব বাচ্চুর হাত ধরে পরিচিতি পান গানের জগতে। 1986 সালের 29 সেপ্টেম্বর বরিশালের মুলাদী উপজেলার পাতারচরে জন্ম জুয়েলের। তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে আরও 9টি একক অ্যালবাম প্রকাশ করেন। মূলত দ্বিতীয় অ্যালবাম এক বিকেলে দিয়েই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেন গুণী এই শিল্পী। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। সঙ্গীতের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও যুক্ত ছিলেন। 2011 সালে তার শরীরে লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়ে ফুসফুস এবং হাড়েও। দীর্ঘ 13 বছর প্রাণঘাতী এই রোগের সাথে লড়াই শেষে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমান কণ্ঠশিল্পী জুয়েল। অনুরোধ করব কারো যদি কোনো ওর প্রতি কোনো অভিমান থাকে, ক্ষোভ থাকে, সেটা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য।
গুণী এই শিল্পীর অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম। কিন্তু শেষ আইসে গেল তখন সবার সাথে শেষ দেখা হয়ে গেল আর কি। জুয়েল ভাই যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন সেটা আমরা আসলে কখনোই আশা করিনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সমগ্র মুলাদির মানুষ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। জুয়েলের মতো শিল্পী আমরা আজকে হারিয়ে আমরা এই মুলাদি উপজেলাবাসী আমরা সবাই আজকে শোকাহত। অকালেই চলে গেলেন সুর আর প্রেমের কোমল কণ্ঠের জন্য পরিচিত জুয়েল, রেখে গেলেন তার ভিন্ন ধারার সুললিত গানের ডালি। SM আরিফ, মাই টিভি। দর্শকের মধ্য দিয়ে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালিত একদিনের রাষ্ট্রীয় শোক। সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যু দুঃখজনক বললেন হাইকোর্ট। আন্দোলনরতদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করে রিটের আদেশ কাল। নাশকতা ঠেকাতে সরকার জামায়াত নিষিদ্ধ করবে বলেন ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডের দৃষ্টি ঘোরাতে এমন সিদ্ধান্ত অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলন চলাকালে কোন প্রেক্ষাপটে পুলিশ গুলি ছুড়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত করা হবে জানালেন ডিএমপির যুগ্ম কমিশনার। হত্যা মামলা হয়েছে 50টিরও বেশি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত। আল্লাহ হাফেজ।